আকাশ তো পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। ওর বাবার এমন অবস্থার জন্য আসলাম শিকদার কোনো না কোনোভাবেই দায়ী আছে। তবে আকাশ একথা নিয়ে এতটুকু তো বুঝতে পেরেছে যে উনি কাউকে অ্যাটেন্ড টু মার্ডার করতে পারেন না। এটাও আবার একজন মন্ত্রীকে, এর পিছনে বড় কেউ আছে। ওর বাবা মা আর ওর ছোট বোন কে সাথে নিয়ে শপিং করতে বের হয়েছিল, কারণ কদিন পরেই হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। সেটারই শপিং এর জন্য বের হয়েছিল ওরা। শপিং শেষে এখানকার সব থেকে ভালো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, কিন্তু রেস্টুরেন্টের মেন গেটের সামনে থেকে কালো পোশাক পরা কয়েকজন ওদের পথ আটকিয়ে দাঁড়ায়। সরি, আপনারা ভিতরে যেতে পারবেন না। অনুর বাবা বলে, কেন? আমরা তো টাকা দিয়ে খেতে এসেছি, দিতে তো আসিনি। সরি স্যার, আজকের জন্য পুরো রেস্টুরেন্টটা বুক করা হয়েছে। ওরা কথা বলছিল তখনই একটা গাড়ি এসে থামে সেখানে, আর দরজা খুলে একজন ফাইল হাতে স্যুট ফুট পরা লোক বের হয়। এটা জাকির। জাকির দরজার কাছে লোক দেখে বলে, কি হয়েছে এখানে? তাদের মানা করেছি, বলেছি ওনারা আজকে ভিতরে যেতে পারবেন না, তবুও শুনছেই না। জাকির এটা শুনে ওদের দিকে এগিয়ে আসে। সরি আপনাদের কষ্ট দেওয়ার জন্য। আসলে পুরো রেস্টুরেন্টটা আজকের জন্য বুক করা হয়েছে, অনেক জরুরি একটা মিটিংয়ের জন্য। তাই আপনারা যান না, পাশে আরেকটা বড় রেস্টুরেন্ট আছে। বাবা বাদ দাও তো, চলো বাড়ি যাই। অনুর কথা শুনে জাকির একটু ওর দিকে তাকায়। অনু মেয়েটা বেশ স্মার্ট, দেখতেও সুন্দর। জাকির ওর চশমাটা খুলে অনুর দিকে তাকালো। হ্যাঁ। অনুর চলে যাচ্ছে, আর জাকির কিছুটা সময় অনুর দিকে চেয়ে চশমাটা পরে ভেতরে চলে গেল। অনুর কৌতূহল বেড়ে যায় এটা দেখে যে রেস্টুরেন্টের সব দিক থেকে পর্দা টানানো। হঠাৎ ওর চোখ পড়ে একটু ফাঁক হয়ে আছে দুই পর্দার মাঝে। বাবা, আমার কেন জানি মনে হচ্ছে ভিতরে কোনো বেআইনি কাজ চলছে। এটা বলেই পর্দার ফাঁক সেখান থেকেও উকি দেয়। দেখা মাত্রই সে লোকটা একজনের পাশে গিয়ে দাঁড়ালো। ফাঁকাটা অনেকটা কম, তাই বেশি কিছু দেখতে পারছে না ও। তবে ভিতরে যে অনেক লোক আছে সেটা বুঝতে পারে। তখনই হঠাৎ অনু এমন কিছু দেখে যেটা ও আশাও করেনি। সে মাত্র ওদের কলেজে আকাশকে দেখেছে। মাথা ঘুরিয়ে জাকিরের থেকে ফাইলটা নিয়েছে। তখনই অনু ওর চেহারাটা দেখলো। অনু একটু ভালো করে দেখার আগেই ওর মা ওকে টান মেরে সেখান থেকে সরিয়ে আনলো। এই মেয়ে, কি করছিসটা কি? ওরা এসব যদি দেখে ফেলে তাহলে কি হবে একবার ভেবেছিস? সব সময় পাগলামি। অনুর মা ওকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে ফাইল হাতে বসে আছে আকাশ, আর ওর সামনে বসে আছে ওই অঞ্চলের প্রশাসনের লোক, বিশেষ করে বড় বড় অফিসার। আরএম এন্টারপ্রাইজ এই কোম্পানির সিইও সম্পর্কে সকল তথ্য আমার চাই। আকাশের সামনে বসে থাকা একজন বলে, স্যার, এই কোম্পানিটা তো 6 মাস আগেই বন্ধ হয়ে গেছে, এখন এটা সম্পর্কে তথ্য কেন চাই? মিস্টার সবুজ, আপনাকে যতটুকু বলা হয়েছে চুপচাপ ঠিক ততটুকুই করুন। ওকে স্যার। সরি স্যার। রানী চৌধুরী, বিরোধী দলের নেতা, মানে রানীর বাবা, রাকেশের সাথে বসে আছে। রাকেশ সাহেব, আপনি তো দিন দিন জোয়ান হয়ে যাচ্ছেন, কারণটা কি? হ্যাঁ, রাকেশ একটু হেসে বলে। তুমি এখনো সেই একই রকম থেকে গেলে। তখনই সেখানে রানী হাতে একটা হুইস্কির গ্লাস এনে রনির পাশে বসে পড়ে। কেমন চলছে তোমার বিবাহিত জীবন? রনি হেসে বলে, ঠিকঠাকই চলছে। তোমার কথা বলো, তুমি কেমন আছো? আর ভালো। যার জন্য এত কিছু করলাম সেটাকেই আজও শুয়ে দেখতে পারলাম না। রনি রানীর ঠোঁটে ওর আঙুল চেপে ধরে বলে। হুস, দেয়ালেরও কান আছে। রানী রনির দিকে তাকিয়ে মুচকি হেসে ওর মুখে হাত বোলাতে বোলাতে বলে, আমি তোমাকে খুব মিস করি রনি। রনি এটাতে একটু অস্বস্তি বোধ করে আর হেসে রানীর হাতটা সরিয়ে দিয়ে বলে, কি করছে এসব? তোমার বাবা এখানে বসানো। রানী ওর বাবার দিকে তাকাতেই উনি ওখান থেকে উঠে অন্যদিকে চলে যায়। কেটে গেল কয়েকটা দিন। সেদিনের ঘটনা অনু পরি আদনানকে বলেছে, কিন্তু ওরা সবকিছু হেসে উড়িয়ে দিয়েছে। আর পরি তো জানেই আকাশের দূর কত দূর। আসলাম শিকদার ওর কাছের একজন সৈনিককে ডেকে বলে, আমার বড় জামাইয়ের মাল আসছে ট্রাকে করে, ট্রাকের নাম্বার এটাকে একটু জলদি বের করে দিও। কিছুক্ষণ আগে রনি আসলামকে কল করেছিল আর বলল, বাবা, পারলে আমার মালগুলোকে একটু জলদি ছাড়পত্র দিয়ে দেবেন, কারণ আজকে অনেক ডেলিভারি দিতে হবে। আসলাম শিকদার ওকে বলে। কিছু সময় পরে ট্রাকটা আসতেই বিনা চেকে ওটাকে জলদি জলদি ছেড়ে দেওয়া হয়। আসলাম শিকদার জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তখনই ওর সেই লোকটা দরজায় নক করে ভেতরে এলো। আসলাম লোকটার দিকে তাকিয়ে বলে,
কি কিছু বলবে? স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলো। স্যার আমার না কেন জানি সন্দেহ হচ্ছে আপনার জামাইয়ের উপরে। মানে কি বলতে চাও তুমি? ওই দিন 3 জন মাদক সহ ধরা পড়ে আপনার জামাইয়ের নাম নিল। এরপর থেকে উনি নিজে এখানে এসে ওনার ট্রাক নিয়ে যান, আমাদের ভালো চেকও করতে দেয় না। আসলাম শিকদার রেগে চিৎকার করে উঠলেন। সেটা তোর সাহস কম না? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বড় জামাইকে নিয়ে বাজে কথা বলিস? সরি স্যার, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। এখনই বের হ আমার রুম থেকে। লোকটা মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আসলাম গিয়ে ওনার চেয়ারটাতে বসলো, মাথায় হাত দিয়ে লোকটার বলা কথাগুলো ভাবছে। কখনো কখনো ওর নিজেরও সন্দেহ হয়, কিন্তু পরে ওনার বড় মেয়ের হাসি মুখটা মনে পড়তেই সবকিছু ভুলে যায়। সবকিছু পরে আসলাম শিকদারের কেবিনে 6-7 জন লোক ঢুকে পড়ে। তখন আসলাম একটা ফাইল দেখছিল। হঠাৎ এভাবে ওদের আসতে দেখে আসলাম শিকদার মুখ তুলে সামনের দিকে তাকায়। এটা কোন ধরনের অসভ্য? আর কারও আপনারা? সেখানে থাকা সবাই ওদের বুক পকেট থেকে একটা কার্ড বের করে দেখায়। আসলাম শিকদার সেগুলো দেখে বেশ অবাক হয়, কারণ এরা সবাই সিআইডির লোক। এই, ওনাকে গ্রেপ্তার করো। এটা শুনে আসলাম আরো অবাক হয়। বলা নেই কওয়া নেই, তার উপর কে অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে সেটাও জানে না। এই একটু থামেন, আমার অপরাধটা কি সেটা আগে তো বলুন। ঢাকা ক 8329 নম্বর ট্রাকটা উনি যাওয়ার অনুমতি দিয়েছেন, তাই না? আসলাম শিকদারের নাম্বারটা কেন জানি পরিচিত মনে হলো। ও ফোনে মেসেজ অপশনে গিয়ে দেখে কিছু সময় আগে রনিওকে এটা পাঠিয়েছিল। যে ওটার অনুমতি আমি দিয়েছি, কিন্তু মানে ঠিক কিছু বুঝলাম না। দেখেন আসলাম সাহেব, এর আগেও আপনি কিন্তু বেআইনি মালামালের জন্য আটক হয়েছিলেন, তাই আমাদের টিমের লোকের অনেক দিন থেকে আপনার উপর নজর রাখছিল। আজকে আমরা হাতে নাতে ধরতে পেরেছি আপনার ছাড়পত্র দেওয়ার ট্রাকে অবৈধ অস্ত্র আর মাদকদ্রব্য পাওয়া গেছে। এটা শুনতেই যেন আসলাম শিকদারের মাথায় যেন বাজ পড়লো। ওনার সন্দেহটা সত্যিই রূপান্তরিত হলো। আজকে পরীর বড় বোন মেঘা আর আদনান ওদের বাড়িতে এসেছে। লাইবা বেগম আজকে অনেক খুশি, কারণ অনেকদিন পর ওনার বড় মেয়ে বাড়িতে এসেছে। মেঘা যা যা প্রিয় সবকিছু আজ নিজ হাতে উনি রান্না করছে। পরি আর মেঘা ড্রয়িং রুমে বসে গল্প করছে। আদনান উঠে মাত্রই বাইরের দিকে গেল। আকাশ খালি গায়ে ওর রুমের ছোট্ট বারান্দাতে বসে আছে। আজ ওর মনটা বেশ ভালো, কারণ সিআইডিটা আমলানকে ধরেছে। এটা ওর কানে এসেছে, এবার ওরাই সকল তথ্য বের করে নিবে। আরে আকাশ, তুমি এখানে? আকাশের পেছন থেকে হঠাৎ এমন আওয়াজ আসতেই আকাশ পেছনে তাকায়, দেখে কলেজের ফার্স্ট বয় আদনান। আরে আদনান সাহেব যে, তুমি এখানে? আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আদনানের দিকে ফিরে তাকায়। আদনান তো আকাশকে দেখে অবাক। আকাশ সবসময় ঢিলাঢালা জামা কাপড় পরে, আর তার নিচে এমন বডি। আরে ইয়ার, কি বডি মাইরি! কোথা থেকে কিনলি? এই তো সামনের দোকান থেকে। তা বললে না অত, তুমি এখানে কেন? আমি তো প্রথম থেকেই এখানে থাকি। কেন? ভাবিদের আত্মীয় হও বুঝি? ভাবি মানে? ও, ভুলেই গেছিলাম। এ বাড়ির বড় মেয়ে মেঘার কথা বলছো? আকাশ আদনানের দিকে তাকিয়ে দেখে ও ওর চোখের দিকে তাকিয়ে উত্তরের জন্য অপেক্ষা করছে। না, আত্মীয় না। তাহলে? আকাশ কিছু বলবে তার আগে বাড়ির ভেতর থেকে জোরে কান্নার আওয়াজ ভেসে আসে। এটা সত্যি আদনান দৌড়ে সেখানে চলে যায়। আকাশ এটা দেখে মুচকি হাসে। অন্যদিকে রনি তো খুব রেগে আছে। রাকেশ নামের লোকটা একের পর এক কল করেই যাচ্ছে রনিকে। যখন থেকে জানতে পেরেছে সিআইডির লোক ওর মাল আটক করেছে, তখন থেকে একের পর এক সিগারেট খাইয়ে যাচ্ছে। ওর সামনে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, তাদের উপর রেগে চিৎকার করে বলে, ওরা কি করে জানতে পারলো? কি করে? সময় মতো মাল পৌঁছাতে না পারলেও আমাকে বাঁচতে দিবে না, আমার সাথে আমার পরিবারকেও মেরে ফেলবে। বস, আপনি শান্ত হন। রেগে থাকলে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। রনি ওর মাথায় থাপ্পড় দিতে দিতে বলে। ঠিক তখনই টেবিলের উপরে রাখা রনির ফোনটা বেজে ওঠে। দাদা নামে সেভ করার নাম্বার। এটা দেখে রনি ভয় কেঁপে ওঠে। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে। দাদা। ফোনের অপর পাশ থেকে এমন কিছু শব্দ আসে যেটা শুনতেই যেন রনি আটকে ওঠে। জি দাদা, আমি করব। সরি দাদা। রনির লোকেরা রনিকে এভাবে ভয় পেতে আগে কখনো দেখেনি। তারা জানেও না ও কাকে এতটা ভয় পাচ্ছে। আসলাম শিকদার একটা অন্ধ রুমে বসে আছে।
শুধু ওনার উপরে একটা ছোট্ট লাইট। এখানে আসলেই একজন ওনাকে সাসপেনশন লেটার ধরিয়ে দেয়, সাথে গায়ের পোশাকটা খুলে নেয় আর পরার জন্য একটা টি শার্ট দিয়ে দিচ্ছে। আসলাম শিকদার চিৎকার করে বলে ওঠে, এই যে কেউ শুনছো? এভাবে কত সময় বসে থাকবো আমি? তখনই মাইকে একজন বলে, আপনাকে কটা সাধারণ প্রশ্ন করা হবে, সেগুলোর উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার শাস্তিটা অনেকটাই কমে যাবে। আপনি কি রাজি? এটা ছাড়া কি আমার কাছে আর কোনো উপায় আছে? বলুন, আমি রাজি। ট্রাকটা কার ছিল? আসলাম শিকদার এটা শুনতেই ভাবতে থেকে সত্যিটা বলে দিলেই রনি ফেসে যাবে, তখন ওনার মেয়ে চোখের পানি ফেলবে। আসলাম শিকদার, বলুন ট্রাকটা কার ছিল? চুপ থাকলে আমরা কোনোভাবেই আপনাকে সাহায্য করতে পারবো না। ট্রাকটা কার ছিল সেটা আমি জানি না। সত্যিই কি জানেন না, নাকি আপনি জেনে বুঝে মিথ্যা বলছেন? প্রতিদিন অমন ট্রাক বোর্ডার দিয়ে 100টারও বেশি পারাপার হয়। এখন সবগুলো কি আমাকে মনে রাখতে হবে? কিন্তু ড্রাইভার, সে তো অন্য কথা বলছে। আসলাম শিকদার সেখানে থাকা টেবিলের উপর হাত বাড়ি মেরে দেয় আর চিৎকার করে বলে, আমাকে আর উকিলকে কল করতে হবে, যা বলার সেই সব কিছু বলবে। ট্রাকটা আপনার বড় জামাই রনির ছিল, তাই না? আচ্ছা, এটা বাদ দিলাম। এখন পরের প্রশ্ন, আর এম এন্টারপ্রাইজ, এটার সম্পর্কে কিছু বলতে চান? প্লিজ, আমি এসব সম্পর্কে কিছু জানি না। আমাকে আপনারা পুলিশের কাছে দিয়েন। দেখুন, আপনি যদি কিছু না বলেন আমি আপনার জামাইকে গ্রেপ্তার করব, আর তাকে যদি না পাই আপনার বড় মেয়েকে এনে জিজ্ঞাসাবাদ করব। সেটা কি আপনার ভালো লাগবে? মেঘা বারবার রনিকে কল করছে, কিন্তু ওর ফোনে প্রতিবারই বন্ধ দেখাচ্ছে। ওরা কেউই জানে না আসলাম শিকদারকে কোথায় রাখা হয়েছে। ওরা এখন কি করবে, কোথায় যাবে, কিছুই জানে না। তার উপর মেয়ে মানুষ কেঁদে চোখের পানি পুকুর বানিয়ে ফেলছে। আসলাম শিকদার মাথা নিচু করে বসে আছে, একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আর এম এন্টারপ্রাইজ, এটা মূলত গরিবদের টাকাগুলো হেফাজতে রাখার জন্য তৈরি করা হয়েছিল। এটা আমাদের সামরিক বাহিনীর মন্ত্রী রায়ান তালুকদার উদ্বোধন করেছিল। কিন্তু কে জানতো এই কোম্পানির চেয়ারম্যান সকলের টাকা 55 কোটি টাকা মেরে দিয়েছে বিদেশে চলে যাবে। আপনি তো এই কোম্পানির বড় একটা পদে ছিলেন, তাই না? আসলাম শিকদার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। লাস্ট প্রশ্ন, রায়হান তালুকদার কে? খুন কেন করতে চেয়েছিলেন? এটা শুনে আসলাম একটু অবাক হয়। কি? আমি ওনাকে খুন করতে যাব? মাথা ঠিক আছে আপনাদের? কি সব আবুল তাবুল বলে আমাকে ফাঁসাচ্ছেন? কোম্পানির লোকেরাই তো এটা করতে চেয়েছিল, আর আপনিও সেই কোম্পানির একজন, তো স্বাভাবিক আমরা আপনাকে সন্দেহ করতেই পারি। শুনেছিলাম মন্ত্রী স্যার জনগণের পাওনা আদায় নিয়ে একটু ঝামেলা করেছিল, ব্যাস আমি শুধু এটুকুই জানি। আর এসব কিছু আগেই তো আমি কোম্পানি থেকে বেরিয়ে আসি। আকাশ আর রোমের বিছানায় শুয়ে আছে, তখন ওর ফোনটা বেঁচে ওঠে। আকাশ রিসিভ করে কানে নিয়ে শুনে কিছু সময়, তারপর বলে, ওকে, তোমরা তাকে পুলিশ স্টেশনে ট্রান্সফার করে দাও। তার নামটা কি বললে? রনি চৌধুরী, তাই না? কি আকাশ ফোনটা কেটে দিয়ে আকাশ মনে মনে বলতে থাকে, করবো নাকি করবো না? আর কেনই বা করবো? সে আমার বাবার অমন অবস্থার জন্য একটু হলেও দায়ী। তার উপর অসৎ একজন মানুষ, না, হেল্প করার কোনো প্রশ্নই আসে না। আদনান ফোনে অনেক সময় গোথাগতি পরে জানতে পেরেছে এখানকার থানাতে মাত্রই ওনাকে চালান করা হয়েছে। আঙ্কেলের খবর পাওয়া গেছে? সোফাতে বসে কান্না করতে থাকা ওরা তিনজন আদনানের দিকে তাকায়। আদনান ওদের সাথে করে একটা পুলিশ স্টেশনের কাছে নিয়ে এলো। আঙ্কেল এখানেই আছেন। ওরা সবাই থানার ভিতরে চলে গেল। উকিলকেও কল করেছিল, সে এখনই আসছে বলছে। দুদিন পর আসলাম শিকদারের জামিন হলো, তবে চাকরিটা একেবারের মতো হারিয়েছে, সাথে কোনো পেনশনও পাবে না। রনির ফোন এখনো বন্ধ, এমনটাও কখনো করে না। মেঘা সেই দিন থেকে একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। পরিমেয়েটা এই কদিন কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, গলাটা লাল হয়ে আছে ওর। বিকালে বাগানের চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছে ও। তখনই আকাশকে কোথাও থেকে আসতে দেখে ও বলে, এই যে নেমো খারাম। আকাশ একটু অবাক চোখে পরীর দিকে তাকালো। আমাকে বললে? আপনি ছাড়া এখানে আর কি আছে? বাহ, তুই থেকে ডিরেক্ট আপনি? হ্যাঁ বলো, কি এমন নেমক হারামি করলাম? আমাদের পরিবারের ওপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, তখন তো একটা বাড়ির জন্য দেখা দিলেন না।
যে মানুষটা আপনার জন্য এত কিছু করলো, নিজে খাওয়ার আগে আপনার জন্য খাবার পাঠাতো, আর তার এত দুঃসময়ে আপনি ছিলেন না, এটা নিমুখ হারামি না তো কি? আকাশ মাইশার দিকে তাকিয়ে মুস্কি হাসে। আমি থাকলেও আর না থাকলেও কি, আমার মতো গরিব ছোট লোকের কথা কে বা শুনতো বলো? উল্টো আমারই নিয়ে ঝামেলা হতো, তা কিছুই করিনি। পরে আকাশের দিকে তাকায় আর ভাবে সত্যি তো, সে নিজে ওকে এসব বলেই ডাকতো। আর ওর মাও তেমন ওকে পছন্দ করে না। বোন চিনে না তাহলে ওর সাথে কি কাজ? আর আমি বা এমন কথা ওকে কেন বললাম? একটা কথা বলি, যদি কিছু মনে না করো তো। পরে আকাশের কথায় কোনো উত্তর দেয় না। আকাশ পরের দিকে তাকিয়ে বলে, কান্নাটা তোমার সাথে যায় না, তবে কান্না করে নিজের চেহারা যে হাল বানিয়েছো, কিউট লাগছে। এটা শুনে পরি আকাশের দিকে তাকিয়ে পড়ে। পরীকে এমনভাবে তাকাতে দেখে ও সেখান থেকে জলদি কেটে পড়ে। আকাশ চলে যাচ্ছে, ঠিক তখনই সেখানে মেঘা চলে আসলো আর বলল, সেটা কি রে পুরি? পরি ওর বোনের দিকে তাকিয়ে বলে, কোন ছিলে? মাত্র যে এখান থেকে গেল। ও, ও নাম আকাশ, ওনার ওই রুমে থাকে। তাহলে ওকে খুব চেনা চেনা লাগলো। ও আচ্ছা আপু, আমাকে কেমন লাগছে? চোখ মুখ ফুলে আছে। আর কিউট। মেঘা পরির কথা শুনে একটু হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ হ্যাঁ, খুব কিউট লাগছে তোকে। মেঘার এমন কথা শুনে পরি ঠোঁট উল্টালো। রাকেশ, রানী, রনি সহ আরো বেশ কয়েকজন এক জায়গাতে বসে আছে। আমার মনে হয় কেউ ইচ্ছে করে তোমাকে ফাঁসাচ্ছে। আমার তো সন্দেহ হচ্ছে আকাশের উপর, মনে হচ্ছে ওই এসব করাচ্ছে, বাবার জন্য প্রতিশোধ নিচ্ছে। তখন পাশ থেকে রনি বলে ওঠে, আকাশ মানে ওই মন্ত্রীর ছেলেটা, কিন্তু তোমরা তো বলেছিলে ছেলেটা হাবাগোবা টাইপের। দেখলে মনে হয় সুইট কিউট ইনোসেন্ট টাইপের, কিন্তু ভেতর থেকে সে আমাদের সবার বাপ। বুঝলাম না, তুমি কি ওর প্রশংসা করছো নাকি আমাদের অপমান? যাই হোক, খোঁজ নিয়ে দেখো সে এখন কোথায়। রনি মনে মনে ভাবতে থাকে, না জানি মেঘা এখন কেমন আছে, কি করছে। রাতে খাবারের সময় আসমান সিকদার ওনার বড় মেয়েকে বলে, রনি কোথায়? মেঘা একটু হাসার চেষ্টা করে বলে, জানোই তো ওর খুব কাজের চাপ, এজন্য আসতে পারেনি, তবে জলদি আসবে। আসমান সিকদার ওর মেয়ের দিকে স্থির হয়ে তাকায়, দেখে ও মিথ্যে আসার চেষ্টা করছে। আচ্ছা, ওকে আমার সাথে একটু দেখা করতে বলিস তো, যত দ্রুত সম্ভব। মেঘা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অন্যদিকে আকাশ শুয়ে আছে। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। কার্তিক কাকু কল করেছে ওকে। কাকু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো। যেটা বলার জন্য কল করেছিলাম, তুই ফিরে আয় ওখান থেকেই। এখানে এখন তোর দরকার, দেশে তোকে দরকার, আর মেয়েটাকে বলে দিলেই তো পারিস। তুই কি, তাহলে তো সব মিটে যায়। আকাশের এখনো আসল কারণটা আপাতত কেউই জানে না, শুধুমাত্র জাকির ছাড়া। তুমি জানলে কি করে? মাথার চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি। আর ওকে বলেছিস তুই কে? না মানে, আমি চাই না ও কোনো মন্ত্রীর ছেলেকে ভালোবাসে। আমি চাই ওই সাধারণ গরিব আকাশকে ভালোবাসুক। তোরাও পারিস। আচ্ছা শোন, যা করে আর একটু জলদি কর। এদিকে অনেক কাজ পড়ে আছি। বিরোধী দলেরা একের পর এক ফ্রেন্স মিট করে তোকে ভীতু, বলদ, আরো কত কি না জানি বলছি। আমার মনে হচ্ছে এভাবে দেশ বেশি দিন চলবে না। প্রেসের সামনে এবার তোকে আসতেই হবে। পরের দিন সকালে প্রতিদিনের মতো পরি বাইরে দৌড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন মেঘা ওকে দেখে বলে, ওয়েট, আমিও যাব। এরপর কিছু সময় পরে দুজন বের হয়ে পড়লো। সকালে এই সময়টাতে পার্কে অনেক মানুষের ভিড় থাকে, সবাই ব্যায়াম করতে আসে এখানে। পরি আর মেঘা আস্তে আস্তে ছুটছে, ওদের কানে ইয়ারফোন লাগানো। হঠাৎ কিছু একটা দেখতেই মেঘা থেমে যায়, কারণ ও এমন কাউকে দেখেছে যেটার জন্য ও নিজেকে এখনো অপরাধী মনে করে। কলেজের সেই ছেলেটা যে ওকে সবার সামনে প্রপোজ করেছিল, আর ছেলেটা আর কেউ নয়, আকাশ নিজেই। ও কিছুটা দূরে থেকে বেঞ্চে বসে পানি খাচ্ছে। তুমি এখানে? আকাশ মাথা নিচু করে বসে পানি খাচ্ছিল। তখনই মেঘা এসে এটা বলে। আকাশ মাথা তুলে মেঘার দিকে তাকায় আর মুখে একটা হাসি দিয়ে বলে, হাই, অনেকদিন পরে দেখা। আকাশ পানির বোতলের মুখ আটকাতে আটকাতে বলে, প্রায় 7 বছর। কেমন আছো? ফার্স্ট ক্লাস। আই এম সরি, আসলে। আরে তোমরা কি একে অপরকে চিনো? পরে কিছুটা দূরে যেতেই খেয়াল করে মেঘা ওর সাথে নেই।
একটু খুঁজতেই দেখে আকাশের সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। হ্যাঁ, একটু একটু চিনি। এটা তোমার বড় বোন, রাইট? পরি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পরি আর আকাশের মধ্যে এমন কথা শুনে মেঘা অনেকটা অবাক হয়, কারণ এদের কথা শুনে মনে হচ্ছে এরা দুজনও আগে থেকে পরিচিত। অবাক চোখে মেঘা পরির দিকে তাকিয়ে পরীকে বলে, আরে আপু, চিনলে না? এটা ওই যে কালকে সেই ছেলেটা বাগানের কোনার রুমটাতে থাকে। ও। মেঘা আকাশের দিকে তাকায়। বেশ অনেকটা বদলে গেছে আকাশ। কথা বলার স্টাইল, পোশাকের স্টাইল, সবকিছুতেই দেখে মোটেও বোঝা যাচ্ছে না ওর বয়স বেড়েছে। মেঘা দেখে আকাশ হেসে পরীর দিকেই তাকিয়ে আছে। বাড়িতে এসে মেঘা পরীকে বলে, আকাশ মনে হচ্ছে এটা কতদিন ধরে বলে বাড়িতে? সেটা অনেক দিন হয়ে গেছে, আসলে ও আমাদের কলেজেই পড়ে তো তাই। এটা শুনে মেঘা একটু জোরে চিৎকার করে বলে, ও কি? পরি অবাক হয়ে ওর বোনের দিকে তাকিয়ে আছে। মেঘা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আর এটা আমার বিশ্বাস করতে বলছো? সত্যি তো এটা। এটা শুনে পরি হা হা করে হেসে ওঠে। আপু, তোমার না মাথায় কোনো সমস্যা হয়েছে। আকাশ সেটাও তোমার ক্লাসমেট। ওকে দেখছো? দেখে কি মনে হয় ওর বয়স প্রায় 30? আমিও সেটাই ভাবছি, তবে এটা শিওর ওই আকাশ আর এই আকাশ একজন। পরি ওর বোনের কথা শুনে উপরে উপরে হাসলে ভিতরে ভিতরে একটু খারাপ লাগতে থাকে। পরি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি নিচ থেকে আসছি। আকাশ ল্যাপটপে অনেক জরুরি একটা ফাইলের কাজ করছিল। ঠিক তখনই কেউ একজন এসে ওর দরজাতে নক করে। আকাশ বাইরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায় পরি দাঁড়িয়ে দরজাতে একের পর এক নক করেই যাচ্ছে। আকাশের ল্যাপটপ আর কিছু কাগজ বালিশের নিচে রেখে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে পরি রেগে রেগে বলে, একটা দরজা খুলতে এত সময় লাগে? ভিতরে কি এমন গুপ্তধন আছে যে লুকাতে এত টাইম লেগে গেল? হ্যাঁ, পথ ভুলে চলে এসেছো, তাই না? পরের কথার মাঝখানে আকাশ এমন কথা বলতে ও থেমে যায় আর খেয়াল করে আকাশ খালি গায়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। আর এটা দেখেই ও চিৎকার করে ওঠে। পরের এমন করাতে আকাশ জলদি ওর মুখ চেপে ধরে। এতে পরের চোখ বড় বড় হয়ে যায়, কারণ আকাশ ওর খুব কাছে চলে এসেছে। ওর বুকের ভিতরে যেন জোরে জোরে ঢোল বাজছে। এর আগে কোনো ছেলে ওর এতটা কাছে আসতে পারেনি। কেমন জানি এক অজানা অনুভূতির আভাস পাচ্ছে ও। আরে কি করছোটা কি? আসাবে নাকি আমাকে? পরে আকাশের চোখের দিকে এক নজরে তাকিয়ে আছে। আকাশ যে কি বলছে সেগুলো যেন ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি তোমার মুখ ছেড়ে দিচ্ছি, চিৎকার করবে না বলে দিই। আকাশের কথায় ঘোর কাটে পড়ে। আকাশ ওর মুখে ছেড়ে দিতেই পরে একটু রাগ নিয়ে আকাশের দিকে তাকায়। তখনই আকাশ খেয়াল করে ও খালি গায়ে দাঁড়িয়ে আছে। এটা দেখেই আকাশ পরীর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর কিছু সময় পরে একটা টি শার্ট পরে বাইরে এলো। আসলে খুব গরম লাগছিল, তাই। হয়েছে হয়েছে, আর যুক্তি দেখাতে হবে না। তুমি না সত্যি আমার আম্মুর মতো। এই ভালো তো এই খারাপ। তা বলেন মহারানী, কি জন্য এত কষ্ট করে এই রাতে পূজার কাছে আসা? মেঘা আপু, যা বলেছি ওগুলো কি সত্যি? মানে তোমরা কি কলেজে একসাথে পড়তে? আর ওকে প্রপোজ করা ছেলেটা কি তুমি? পরে কথাটা আকাশের চোখে চোখ রেখে সিরিয়াস ভাবে বলে, আসলে হ্যাঁ বা না, যে কোনো একটা। হ্যাঁ, আমি সে। ও, তার মানে আপুর জন্যই এখানে এসেছো, তাই না? আকাশ পরীর দিকে তাকায়, দেখে ও আকাশের দিকে তাকিয়ে আকাশের উত্তরের অপেক্ষা করছে। আকাশ মুচকি হেসে বলে, দেখো, সব মানুষের একটা অতীত থাকে, তেমনটা আমারও আছে। আর তোমার বোন আমার সেই বাজে অতীত, যেটা আমি অনেক আগেই ভুলে গেছি, আর কখনো মনে করতেও চাই না। আকাশের কথা শেষ হতেই পরি কিছু না বলে গটগট করে চলে গেল। তবে আকাশের থেকে কিছুটা দূরে আসলে ওর মুখে একটা হাসি ফুটে উঠল। আকাশ পরে এমন ভাবে এসে চলে যাওয়ার কিছুই বুঝতে পারলো না। রুমে গিয়ে ল্যাপটপটা বের করে পরীর কয়েকটা ছবি বের করলো। এগুলো অনেক আগের। আকাশ প্রথম পরীকে দেখে মেঘার বিয়ের দিন। মেঘা সেদিন অনেক খুশি ছিল, মুখে আটার মতো হাসিটা লেগেছিল ওর। কিন্তু কিছুটা দূরে দাঁড়ানো আকাশের চোখে সেদিন পানি ছিল। মেঘাকে লাস্ট পানির মতো দেখার ইচ্ছেটা পূরণ করার জন্য ও এসেছিল। আকাশের চোখের পানি মুছে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই একটা মেয়ে ওর পাশ দিয়ে হেঁটে যায়। আর তার হাতে থাকা চুড়িগুলোকে আকাশের পাঞ্জাবিতে বেঁধে একটু ছিঁড়ে যায়। হাতে টান পড়ায় মেয়েটা সেখানেই দাঁড়িয়ে যায় আর ঘুরে আকাশের দিকে তাকায়। আকাশও ঘুরে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা আকাশের এমন অবস্থা দেখে হেসে ওঠে, কারণ সামান্য একটু টানেই ওর পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে।
মেয়েটা ওর চুড়িটা ছাড়িয়ে আকাশের দিকে তাকায়, দেখে আকাশ মুখটা কোমড়া করে ওর দিকেই তাকিয়ে আছে। এটা দেখে মেয়েটা ভ্রু নাচিয়ে কি হয়েছে সেটা জিজ্ঞেস করে, কিন্তু আকাশের এতে কোনো রিয়াকশন নেই। মেয়েটা আকাশের গাল টেনে হাসির মতো পরিয়ে দিয়ে বলে, এটা বিয়ে বাড়ি জনাব, এখানে কাউকে মন খারাপ করে থাকতে হয় না। এটা বলেই মেয়েটা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আকাশ অবাক হয়ে শুধু মেয়েটার দিকে তাকিয়েছিল। আর এই মেয়েটা কেউ না, পরি নিজেই। এটাই ছিল পরির সাথে আকাশের প্রথম দেখা। আসলে যেদিন আকাশ মেঘাকে প্রপোজ করে সেদিন কলেজের কয়েকটা ছেলে মিলে আকাশকে অনেক মারে, যেটা থেকে সেরে উঠতে আকাশের প্রায় 2 মাস লেগে যায়। এরপর ও ওর বিদেশের মামার কাছে চলে যায়। আর হঠাৎ একদিন শুনে কয়েকদিন পরে মেঘার বিয়ে, তাই সে দেশে আসে। আকাশ ওর ল্যাপটপে পাল্টে পাল্টে পরীর ছবিগুলো দেখছে। এতে একটা ছবি আছে যেটাতে পরি কলেজের পিছনে গিয়ে কান্না করছে। আকাশ ওর মায়ের মৃত্যুবার্ষিকীতে একবার এখানে এসেছিল। ও ওর মায়ের কবরের পাশেই ছিল। তখনই একটা মেয়ের চাপা কান্নার আওয়াজ ওর কানে আসে। আকাশ তাকিয়ে দেখে এটা কেউ না, সেই মেয়েটা মানে পরি একটা কবরের সামনে দাঁড়িয়ে কান্না করছে। আকাশ খোঁজ নিয়ে দেখে এটা ওর এক বান্ধবীর কবর। এর কয়েকদিন পরে ওর বাবার সাথে এই দুর্ঘটনাটা হয়, এজন্য আকাশের আর ফেরা হয় না। পরের দিন রনি আসলাম শিকদারের কাছে আসে। রনিকে দেখে আসলাম শিকদার ওকে ধরে বাইরে নিয়ে চলে আসে। আকাশ ওর রুম থেকে ল্যাপটপে সবকিছুই দেখছে আর হেডফোনে শুনছে। কার সাথে কাজ করছো তুমি? আসলে বাবা, ওগুলো আমার মালামাল ছিল না। আর এতদিন যা যা এনেছি একটাও আমার ছিল না। আমায় আপনি মাফ করে দিয়েন, আমি বুঝতে পারিনি ওটাতে অবৈধ কিছু থাকতে পারে। ধরা পড়ো মিথ্যা বলছো? সি, আমি তোমার থেকে এটা কখনো আশা করিনি। বাবা, আমি সত্যি জানতাম না। আপনি ভাবেন আমি যদি এসব করতাম তাহলে আমি কি এইভাবে আপনার সামনে দাঁড়াতে পারতাম? মন্ত্রী আমলা তালুকদারকে কতটা ছিল তুমি? এটা শুনতেই রনি একটু ঘাবড়ে যায়, যেটা আকাশ নিজেও খেয়াল করেছে। আমি ওনাকে মেরে ফেলার কোনো প্ল্যানে সামিল ছিলাম না, বিশ্বাস করেন আমাকে। আসলাম শিকদার রনির দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি জানো কারা এসবের পিছনে আছে? আর আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম তুমি ওনাকে কতটা চিনো। মেরে ফেলার কথা একবারও জানতে চাইনি। এটা শুনতে রনি দাঁতে দাঁত চেপে বলে। শিট! হঠাৎ পেছনে কারো শব্দ শুনে রনি ঘুরে তাকায়। আসলাম শিকদারও সেদিকে তাকায়। রনি আকাশকে দেখতেই চিনতে পারে, কারণ গতকাল রানী ওকে আকাশের ছবি দেখিয়েছে আর বলে দিয়েছে। এর থেকে সাবধান রনি। আকাশকে এখানে দেখে অবাক হয়ে বলে, সামরিক মন্ত্রী আকাশ। তখনই কয়েকটা গাড়ি পরপর আসলাম শিকদারের গেট দিয়ে বাড়ির ভিতরে এলো। গাড়ির শব্দে বাড়ির সবাই ততক্ষণে বাইরে বের হয়ে এসেছে। গাড়ি থেকে কারো পোশাকধারী মানুষেরা বের হতেই রনিওর পিছন থেকে পিস্তল বের করে আসলামকে ধরে ওনার মাথায় ঠেকায়। এইটা দেখে লাইবা বেগম মেঘা পরি চিৎকার করে এদিকে আসতে থাকে। কেউ এগোবে না, এগোলে আমি কিন্তু এটাকে মেরে ফেলবো। রনির কথা কেউ শুনছে না দেখে ও রেগে চিৎকার করে বলে, আমি কিন্তু সত্যি শক্তি এইবার পুরি চালিয়ে দিব। বলেই আসলামকে জোরে চেপে ধরে। এটা দেখে সবাই একটু থেমে যায়। করবি, তারপর আমি তো এমন হাল করবো না পারবি মরতে না পারবি বাঁচতে। আকাশের থেকে এমন কথা শুনে এই বাড়ির সবাই বেশ অবাক, বিশেষ করে পরি আর মেঘা। মেঘা চিৎকার করে বলে, রনি প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও। রনি হেসে বলে, এনাকে ছেড়ে দিলে তো জামাই মরবে। এখন বল তুই কি চাস, জামাই নাকি বাবা? মেঘা আকাশের দিকে তাকায়, তবে কিছু বলার সাহস পেল না। রনি আকাশকে বলে, দেখ আকাশ, ভালোভাবে বলছি, আমাকে যেতে দে, না হলে এনাকেও হারাবে, সাথে নিজের বাবাকেও। রনির এই কথাটা শুনে আসলাম শিকদার পরি এরা খুব অবাক হলো, কারণ আকাশের বাবা তো মারা গেছে। রনি মেঘার দিকে তাকায়, দেখে ও মাটিতে বসে পড়ে কান্না করছে আর পরি ওকে সামলাচ্ছে। আসলাম শিকদার রনিকে অন্যমনস্ক হতে দেখেই নিজের সেফ ডিফেন্স দেখিয়ে রনির হাত থেকে পিস্তলটা নিচে মাটিতে ফেলে দেয়। আর এটা দেখে আকাশ গিয়ে ওকে নিচে ফেলে মাটির সাথে চেপে ধরে। রনিকে ধরাতেই লাইবা বেগম পরি এরা দুজন এসে আসলামকে জড়িয়ে ধরে। অন্যদিকে মেঘা অশ্রুসিক্ত চোখে রনির দিকে তাকিয়ে আছে। রনি ওর হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে। আকাশে গিয়ে আসলাম শিকদারের কাছে এসে বলে, আপনি ঠিক আছেন তো? তবে ও আসলো কে? আসলাম শিকদারকে ইশারা করে দেখায়। আকাশ তখন রনিকে হাত করা পড়াচ্ছিল।
উনি হচ্ছে আকাশ তালুকদার, পুরো দেশের সামরিক বাহিনীর উনি সামলায়। এটা শুনতে আসলাম শিকদারের চোখ বড় বড় হয়ে যায়। লাইবা বেগম ভয় পাচ্ছে। এটা ভেবেছে উনি আকাশকে দিয়ে কতবার বাজার করিয়ে এনেছে, আর পরি তো পুরো সব। রায়হান তালুকদারের ছেলে মানে? সে সামরিক বাহিনীর মন্ত্রী। আকাশ রনিকে ধরে তুলতেই মেঘা কোথা থেকে একটা বড় কাঠ নিয়ে এসে আকাশের পিঠে মেরে দেয়, আর সাথে সাথে কাঠটা ভেঙে দু টুকরো হয়ে যায়। আকাশ রেগে মেঘার দিকে তাকায়। তখন রনি বলে, তুমি চিন্তা করো না, আমি খুব জলদি ফিরে আসবো। রনিকে ধরে নিয়ে আকাশ সহ বাকি সবাই সেখান থেকে চলে গেল। মেঘা আবার কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। আসলাম শিকদার এসে ওনার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। পুরো বাড়িটাতে সুখ নেমে এসেছে। মেঘা চিন্তা করছে রনিকে নিয়ে, লাইবা বেগম তার স্বামী আর বড় মেয়েকে নিয়ে, আর পরে নিজেকে নিয়ে। ও ভাবছে এখন ওর কি হবে। ও তো একটু একটু করে আকাশের প্রতি দুর্বল হয়ে পড়েছিল, ভালোবাসতে শুরু করেছিল ওকে। মেঘার থেকে এই কথাটা শুনে ওর খুব খারাপ লাগছিল। এই জন্য সে তখনই আকাশের কাছে এসে সবকিছু ক্লিয়ার করে। কিন্তু এতদিনে এসব কি শুধুমাত্র নাটক ছিল? আকাশ যা যা ওকে বলতো সবই কি ওর প্ল্যানের অংশ ছিল? একজন মন্ত্রী কখনো একজন সাধারণ মেয়েকে ভালোবাসবে না। ব্যাপারটা পরীকে খুব কষ্ট দিচ্ছে। জাকির সহ বাকিরা রনির মুখ খোলানোর চেষ্টা করছে, কিন্তু রনির মুখ থেকে এখনো একটাও কথা বের করতে পারেনি। আকাশ রুমের বাইরে দাঁড়িয়ে রনির দিকে তাকিয়ে আছে, আর এত অত্যাচারের পরেও ও হেসে সব সহ্য করে নিচ্ছে। এটা মানে আকাশের বুঝে আসছে না। আকাশ রুমের দরজা খুলে ভিতরে গেল। রনি আকাশকে দেখে বলে, তোরা যতই যাই করিস না কেন, আমার মুখ থেকে কিছুই বের করতে পারবি না। আকাশ রনির মুখের কাছে এসে বলে, বউকে তো মনে হচ্ছে হারিয়েছিস, এখন মনে হচ্ছে ভাইটাকেও হারাবি। কারণ আমার লোকেরা তোর ভাইকে মিথ্যা কেসে ফাঁসানোর ব্যবস্থা করেছে, যেটাতে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড না হলেও ফাঁসি হবে, এটা নিশ্চিত। রনি এটা শুনে থেমে যায় আর ভাবে আদনান কারাগারের মধ্যে ভাইয়া ভাইয়া করে ডাকছে, আর পরে ওকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেখে এটা দেখেই যেন রনি চিৎকার করে ওঠে, না না, আমার মা মরা ভাইটাকে ছেড়ে দে, দোহাই লাগে তোর। আমার ভাই এখনো ছোট, খারাপ কোনো কিছুর মধ্যেই নেই ও, প্লিজ ওকে ছেড়ে দে। তুই আমাকে মেরে ফেল, আমি কিছুই বলবো না, শুধু আমার ভাইটাকে কিছু করিস না। আকাশ রনির সামনে এসে সরে গিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। জাকির একটা চেয়ার নিয়ে এসে রাখতেই ও সেখানে বসে পড়ে আর রনির দিকে তাকিয়ে বলে, সব কিছুই এখন তোর হাতে, ইনফরমেশন দিয়ে তোর ভাইকে বাঁচিয়ে নি। এটা শুনতেই রনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কারণ ও ইনফরমেশন দিলে ওর পরিবার সহ সবাই মরবে, আর না দিলে ওর ভাই ফাঁসবে। কি করবে ও এখন? রানীর কানে ফোন। একজন মাতৃয়াকে রনির খবরটা দিল। এটা শুনতেই ও চিৎকার করে ওঠে, যেটা বলছিস শিওর হয়ে বলছিস তো? রানী লম্বা একটা শ্বাস নিয়ে সোফায় বসে পড়ে। ফোনটা পাশে রেখে হাত দিয়ে মাথা চেপে ধরে। তখনই ওর বাবা রাকেশ সেখানে আসে আর মেয়েকে এভাবে থাকতে দেখে বলে, কি রে, তোর আবার কি হলো? রানী মাথা তুলে ওর বাবার দিকে তাকায়। ওর বাবা রানীর দিকে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ উনি রানীকে খুব কমবারই কান্না করতে দেখেছে। মামুনি, কি হয়েছে রে তোর? তুই কান্না করছিস কেন? উনি জলদি রানীর পাশে গিয়ে বসে চোখের পানি মুছে দেয়। রানী ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার রনিকে ওরা ধরে ফেলেছে, ওকে খুব অত্যাচার করছে ওরা। কারা ধরেছে ওকে? একটু খুলে বলতো। রানী এবার ওর বাবাকে সব খুলে বলে, তুই চিন্তা করিস না মা, আমি কথা দিচ্ছি তোর চোখের পানির প্রত্যেকটা ফোঁটার দাম ওই আকাশকে দিতে হবে। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। গতকালকের আগের দিন জাকির এসে ওই বাড়ি থেকে আকাশের সকল জিনিসপত্র নিয়ে চলে গেছে। পরি সেখানেই ছিল, আর কিছু সময় পর পর শুধু গেটের দিকে তাকাচ্ছিল। খুব করে চাচ্ছিল আকাশ সেখানেই আসুক। একবার জিজ্ঞাসাও করছিল জাকিরকে, যখন ও সবকিছু বোঝাচ্ছিল, আকাশ কি আসবে না? হয়তো না, আশার হলে আমাকে পাঠাতো না। এটা শুনে পরীর কষ্টটা আরো বেড়ে গেল। সন্দেহটা তাহলে সত্যি হতে চলেছে। পরীর মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছে। লাইবা বেগম ওনার 2 মেয়ের এমন অবস্থা যেন সহ্য করতে পারছে না। প্রথমে তো মেঘা সেদিন থেকেই ঘরবন্দি, কারোর সাথে তেমন কথাও বলছে না, ঠিক মতো খাওয়া দাওয়া নেই। আর এখন ছোটটা, আগে যখন বড় মেয়ে মেঘা বাড়িতে আসতো পুরো বাড়ি মাথায় তুলে রাখতো, পরি নিজে সেই আজ এতটা নিশ্চুপ হয়ে গেল। পরি এটা কি হচ্ছে ও নিজেই বুঝতে পারছে না। সে জানে বাড়িতে কেউ ভালো নেই, সবার মন ভালো রাখার দায়িত্বটা তার।
কিন্তু যেখানে নিজের মন ভালো নেই সেখানে তাদের মন কি করে ভালো করবে ও? তার উপর গতকাল রাতে আকাশের প্রেস মিটের শেষ প্রশ্নটা ওকে আরো কষ্ট দিচ্ছে। হ্যাঁ, গতকাল রাতে আকাশ পুরো দেশের সামনে এসেছে, নিজের চেহারা পুরো দেশকে দেখিয়েছে। ওই প্রেস মিটে আকাশকে বিভিন্ন রকম প্রশ্ন করেছিল। আকাশ বেশ কনফিডেন্টলি সব প্রশ্নের উত্তর দেয়। হঠাৎ একজন প্রশ্ন করে, স্যার আপনি মাশাআল্লাহ দেখতে সুন্দর, তো কোনো গার্লফ্রেন্ড কি আছে? পুরো দেশ এটা উত্তর জানতে চাই স্যার। আকাশ কিছু সময় চুপ থেকে হেসে উত্তর দেয়, না। ব্যাস, এটা ছিল কাটা ঘায়ে নুনের ছিটা। এই ক্লিপটা পরীর সামনে আসে। ও তো দেখেই কান্না শুরু। পরীর গালটা লাল হয়ে আছে, যেটাও কান্না করলেই হয়ে যায়। রান্নাঘর থেকে লাইফা পরীকে ডেকে বলে, পরিমা, এদিকে একটু আয় তো, আমাকে একটু সাহায্য করে দে। মায়ের কথায় ও মুখটা ভালো করে মুছে উঠে দাঁড়ালো। তখনই ওর ফোনটা বেজে ওঠে। পরে দেখে আননোন নাম্বার, তাই ইগনোর করে মায়ের কাছে চলে যায়। সেই রান্না করছে, এটা ওটা এগিয়ে দেওয়ার জন্যই ওকে এখানে ডেকেছে। কি হয়েছে রে তোর পরি? তোর বোনেরটা না হয় আমি বুঝলাম, কিন্তু তোর এই হাল কেন? কি হাল? আমি তো ঠিক আছি, ফার্স্ট ক্লাস। ঠিক আছিস তাই তো? নিজের আয়নাতে দেখিসনি কতদিন? একবার দেখলে বুঝবি। ওই যে কি বলে না, জম্বি, ওদের মতো লাগছে তোকে। ও, তখনই আবার ফোনটা বেজে উঠল। পরি দেখে সেই আননোন নাম্বার থেকে কল আসছে। পরি এবার রিসিভ করে কানে ধরে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, হ্যালো, কি বলছেন? পরির কথা বলা শেষ হতেই ওপাশ থেকে আওয়াজ আসে। গলায় এমন শোনা যাচ্ছে কেন? কান্না করছিলে নাকি? পরে হঠাৎ আকাশের কণ্ঠ শুনে অবাক হয় পড়ে। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। ও, মন খারাপ কেন? এটা আপনার ভুল ধারণা, আমি ঠিক আছি। লাইবা বেগম পরির দিকে তাকিয়ে আছে, দেখে ও ফোনে কথাগুলো বলছে আর কান্না করছে। আজকে বাইরে খুব রোদ, তাই না? দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। রোদে বের হতে কে বলেছে? ও, তার মানে বলছো যে আমি তোমার বাড়ির সামনে থেকে চলে যাই? হ্যাঁ, না মানে কি বললেন? পরে রান্নাঘর থেকে দিয়ে দৌড়। ওর মা পেছন থেকে চিৎকার করছে, কে শুনে কার কথা, একদম রে গেটের বাইরে। কিন্তু এখানে তো কোনো গাড়ি দাঁড়ানো নেই। ওরে আশেপাশে তাকাতে থাকে। তখনই ও দেখে কালো একটা টি শার্ট, চোখে সানগ্লাস, মুখে মাস্ক আর মাথায় একটা ক্যাপ পরা ছেলে কানে ফোন ধরে ওর দিকেই তাকিয়ে আছে। পরি ফোনটা কানে নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলে, হ্যালো, আপনি কোথায়? যেখানে এখন তাকিয়ে আছো সেখানে। এটা বলেই আকাশ ওর মাস্ক পরে। এখানে এভাবে আসার কারণ, সে গতকালকে একটা প্রেস মিটে নিজের চেহারা দেখিয়েছে পুরো দেশকে। আকাশ পরীর দিকে এগিয়ে আসে আর পরীর চেহারাটা দেখে বলে, কি হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা করে রেখেছো কেন? পরী অভিমানী সুরে বলে, কিছু হয়নি বললাম তো। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে এলাম, বললাম জাকিরের কথা শুনে কান্না করছো, তাই কান্না দেখতে এলাম। এখন তো দেখি ভালোই আছো। ও, আকাশ দেখে পরীর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ পরীর হাতটা ধরে নিয়ে বলে, এটা বলেই আকাশ পরীর হাত ধরে সামনের দিকে এগোতে থাকে। পরী খুব করে চাচ্ছে হাতটা ছাড়তে, কিন্তু কেন জানি ওর ইচ্ছে করছে না। মন এটাই চাচ্ছে। আকাশ একটা রিক্সা ডেকে পরীকে ধরে সেটাতে উঠালো। আকাশ দেখে রাস্তার পাশে বড় একটা আইসক্রিম পার্লার। আকাশ রিক্সা থামিয়ে পরীকে নিয়ে সেদিকেই গেল। পরী খেয়াল করে ছেলেমেয়েরা ওর দিকে কেমন করে তাকাচ্ছে। পরী একটা হলুদ কালারের জামা পরে আছে, সাথে নীল কালারের পাজামা। আর ওরা বেশ মানিয়েছে ওকে এমন ড্রেসে। এইটা আমি কি পরে আছি? আকাশ পরীর দিকে তাকিয়ে বলে, কেন, খুব সুন্দর লাগছে তো তোমাকে এই সালোয়ার কামিজে। সত্যি খুব সুন্দর। সত্যি বলতে হালকা হলুদ ড্রেসে তোমাকে অনেক সুন্দর লাগে। আকাশের এমন কথায় পরী একটু লজ্জা পেল। আকাশ পরীকে বড় একটা আইসক্রিম কিনে দিল। সামনে সামনে বসে আছে ওরা। পরী খাবে, তখন আকাশ বলে, পরী এটা শুনতেই অবাক হয়ে আকাশের দিকে তাকায়। ওর মনের ভিতর অনেক কিছুই চলছে, সবকিছুই যেন ওর কাছে স্বপ্ন মনে হচ্ছে। পরী আকাশকে কিছু বলবে, হঠাৎ আকাশের কাঁধ থেকে রক্ত ছিটকে এসে পরীর সাদা আইসক্রিমটায় লাল হয়ে যায়। ফোটা ফোটা রক্ত পরীর মুখে এসে লাগলো। আকাশ আস্তে আস্তে নিচে ফ্লোরে টলে পড়লো। পুরো আইসক্রিম পার্লারে বসে থাকা মানুষগুলো এদিকে ওদিকে দৌড়াচ্ছে। পরীর সবকিছুই যেন হঠাৎই থমকে গেল। বুকের স্পন্দনটা
বেড়ে চলেছে। নিচে পড়ে থাকা রক্তাক্ত আকাশের দিকে তাকিয়ে আছে ও। হসপিটালের বাইরে অনেক রিপোর্টাররা দাঁড়িয়ে আছে, কারণ আকাশকে এই হসপিটালে নিয়ে আসা হয়েছে। আকাশ বর্তমানে অপারেশন থিয়েটারে আছে। ডক্টর বলেছে অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। পরি অপারেশন থিয়েটারের বাইরে চেয়ারে চুপচাপ মাথায় নিচু করে বসে আছে। কিছু সময় পর পর নার্সেরা ভিতরে ঢুকছে আর বের হচ্ছে। রিপোর্টাররা বাইরে হট্টগোল লাগিয়ে দিয়েছে। জাকির এদিকে ওদের সামলাতে ব্যস্ত। তখনই একজন ডক্টর বের হয়ে এলো ভেতর থেকে। ওনাকে দেখে পরি দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডক্টর আকাশ এখন কেমন আছে? দেখুন, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। পরে ডাক্তার একথা শুনে ভয়ে শরীরে কাঁটা দিয়ে উঠল। হাতটা কাঁপছে ওর। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেও। তবে বডিটা আমরা বের করেছি, ইন্টারনাল তেমন কোনো ড্যামেজ হয়নি। আশা করি উনি জলদি সুস্থ হয়ে যাবেন। পরে এইটুকু শুনে ওর আগের জায়গায় চেয়ারে এসে বসে পড়ে। চোখ দিয়ে পানি পড়ছে ওর, তবে মনে একটু হলেও শান্তির বাতাস বইছে। রাকেশ ফোনে একটা সিসি ক্যামেরার ফুটেজ এনে ওর মেয়েকে দেখায়। সেটাতে দেখা যায় আকাশ আর পরি সামনাসামনি বসে আছে। হঠাৎ একটা গুলি এসে ওর কাঁধে লাগে। এতে সামনে থাকা পরি অনেক অবাক হয়, আর আকাশ ডলে নিচে পড়ে যায়। রানীর এটা দেখে মুখে মুচকি হাসি ফোটে। বলেছিলাম না, তোর চোখের পানির বদলা আমি নেবই। রানী বারবার ভিডিওটা দেখছে আর হাসছে। পরে অপারেশন থিয়েটারের বাইরে এভাবে স্থির হয়ে কত সময় বসে আছে সেটা ঠিক নেই। ঘড়িতে টাইম রাত 12:30। পরি ওই চেয়ারেই ঘুমিয়ে পড়ে। আর স্বপ্নে দেখে আকাশ আর ও কোনো এক সমুদ্র সৈকতে বসে আছে। ও দেখে ওর পাশে রাখা ফোনটা বাজছে। পরি ফোনটা হাতে নিতেই ওর ঘুম ভেঙে যায়। ও দেখে ওর গায়ের উপর একটা চাদর দেওয়া, আর দেখে ওর হাতে থেকে ফোনটা নিচে পড়ে গেছে। ফোনটা হাতে নিতেই দেখে ওর বাবা মা মিলে 100 বারের বেশি কল দিয়েছে। পরি ওর বাবাকে কল করতেই শুনে জাকির ওদের কল করে সবকিছু বলেছে। ডক্টরেরা অপারেশন থিয়েটারটাকে আকাশের জন্য আইসিইউ বানিয়ে দিয়েছে। পরি দেখে এখন ওখানে কেউ নেই, আশেপাশেও কেউ নেই। তাই ও অপারেশন থিয়েটারের দরজা খুলে ভিতরে চলে যায়। ভিতরে এসে দেখে আকাশ খালি গায়ে বেডে শুয়ে আছে, ডান কাঁধে ঘাড়ের ওখানে ব্যান্ডেজ করা। পরি আকাশের পাশে একটা চেয়ার টেনে বসে নজর পড়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সকালের দিকে আকাশের জ্ঞান ফিরে, আর ও দেখে পরি ওর হাত ধরে ঘুমিয়ে আছে। কত সুন্দরী না লাগছে ওকে। আকাশ ওর বাম হাতটা দিয়ে পরির মুখের সামনে থাকা চোখগুলো সরাতে নিলে নড়ে উঠল। মাথা নিচু করে ছোট ছোট চোখ করে আকাশের দিকে তাকালো। দেখে আকাশ ওর দিকেই তাকিয়ে আছে। এখন কেমন লাগছে? ঠিক আছো তো? ওয়েট, আমি ডক্টরকে ডেকে আনছি। এটা বলে পরি ওঠার চেষ্টা করতেই আকাশ ওর হাত ধরে বলে, ডক্টর লাগবে না, তুমি থাকো তাহলেই। পরি আকাশের দিকে তাকিয়ে দেখে ও ওর দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। ওই চোখের দিকে তাকিয়ে ও আর যেতে পারল না। কেটে গেল একটা দিন। আকাশ এখন প্রায় সুস্থ। গতকাল রাতে জাকিরের সাথে পরীকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আকাশ। এভাবে একটা ছেলের সাথে একদিন থাকলে সবাই কি ভাববে। তার উপর প্রতিটা নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ বর্তমানে আকাশ। আকাশ হসপিটালের বেডে বসে আছে, তখন জাকির ওর কাছে আসে আর আকাশকে জানায় রনি ওর মুখ খুলতে চায়, তবে একটা শর্তে। কি শর্ত? ওর পরিবারের নিরাপত্তা। এটা বলে আকাশ বলে, জলদি রিলিজের ব্যবস্থা করো এক্ষুনি। কিন্তু স্যার, আপনি এখনো অসুস্থ। এত কথা না বলে যেটা বলেছি করো। ওকে স্যার। রনি একটা অন্ধকার রুমের ভিতর আছে। হঠাৎ লাইট জ্বলতেই ও চোখের উপর হাত দিয়ে আলো থেকে বাঁচতে চায়, কারণ গত 24 ঘন্টা যাবৎ সে অন্ধকারেই পড়ে রয়েছে। আকাশ আর জাকির রুমের ভিতরে আসে। বল, তুই নাকি কিছু বলতে চাস আমাকে? আমি সব কিছুই বলবো, তার আগে আমার পরিবারের নিরাপত্তা দিতে হবে। অলরেডি আমার পার্সোনাল সিকিউরিটি 10 জনকে ওদের নিরাপত্তার জন্য পাঠিয়ে দিয়েছি। ওরা এখন 50 জনকে হ্যান্ডেল করতে পারে। রনি আকাশের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে বলে, আমি জানি রায়হান তালুকদারকে মেরে ফেলার প্ল্যানের মূল্য কে ছিল। একটু বলে রনি থেমে গেল। কি এসে বল, কি হলো, থামলি কেন? দাদা কার্তিক দাদা। রনি আকাশকে এই নামটা বলবে সেটাও কখনো কল্পনাও করেনি। কাকু কেন আমার বাবাকে মারতে চেয়েছিল? আপনার বাবার পিঠ পিছে উনি অনেক কাজ করতেন, সব জায়গাতেই আপনার বাবার নামটা ইউজ করতেন। বলেন না, চোরের 10 দিন বাড়িওয়ালার 1 দিন। আপনার বাবা সব কিছু জেনে যায়। উনি কার্তিকের কুকৃতির সকল তথ্য জোগাড় করতে থাকে, যেটা কার্তিকের জন্য
কাল হয়ে দাঁড়ায়। এর জন্য উনি বিরোধী দলের নেতা রাকেশের সাথে হাত মিলিয়ে আপনার বাবাকে মেরে ফেলার প্ল্যান করে। এটা শুনতেই আকাশ তো রাগে পুরো ফেটে যাচ্ছে। কার্তিক লোকটা খুব ভয়ঙ্কর, আমাকে ব্ল্যাকমেল করে, আমাকে নিয়ে অনেক অবৈধ কাজ করিয়েছে। আমি সত্যি বলছি, আমি এইখানের একটা পেয়াদা মাত্র। রুমের বাইরে থেকে এসব কথাগুলো আকাশেরই একজন গার্ড কার্তিককে কল করে। স্যার, আকাশ স্যার সব কিছু জেনে গেছে আপনার ব্যাপারে। রনি সব কিছুই বলে দিয়েছে। লোকটা ওর ফোনটা কেটে দরজার দিকে তাকাতেই দেখে আকাশ ওর সামনে দাঁড়িয়ে আছে। জাকির গাড়ি চালাচ্ছে আর আকাশ গাড়ির পেছনে বসে আছে। সাদা শার্টে লাল রক্তের ছাপ পড়ে গেছে ওর। আকাশ কার্তিককে ওর বাড়ি, পার্টি অফিস সহ সব জায়গাতে খুঁজে কিন্তু কোথাও পায়নি। বর্তমানে তার ফোনটাও বন্ধ। শেষ লোকেশন গিয়েও তাকে পায়নি। আকাশের লোক চারদিকে কার্তিককে খুঁজছে। আকাশ নদীর পাড়ে নির্জন এক জায়গাতে দাঁড়িয়ে আছে। জাকির আকাশের কাছে আসে আর গার্ডরা চারিদিকে নজর রাখে। তখনই আকাশের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। আকাশ রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো, মন্ত্রী মশাই, শুনলাম আপনি নাকি আমাকে খুঁজছেন। আরে বলদ, আমাকে পাওয়া এতটাও সহজ না রে। আর আমাকে এত না খুঁজে নিজের পিয়ারি বাবাকে খোঁজ। আকাশ জাকিরের দিকে তাকায়। জাকির ওর ফোন বের করে আকাশের দিকে তাকিয়ে বলে, স্যার, আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না। ফোনের ভিতর থেকে কার্তিক হাসতে থাকে। বাবাকে বাঁচাতে হলে 500 কোটি টাকা আর একটা প্রাইভেট জেট চাই। এগুলো দিয়ে নিজের বাপকে বাঁচিয়ে নিই। এটা বলে কার্তিক ফোনটা কেটে দেয় আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাও পাঠিয়ে দিয়েছে। আকাশ কি করবে এখন ভাবছে। আকাশ চোখ বন্ধ করে ভাবতে থাকে কার্তিক যখন কল করেছিল তখন আশেপাশে অনেক বাতাস ছিল, সাথে নদীর শব্দও শুনেছে। দূর থেকে জাহাজের হর্নের শব্দে ভেসে আসছিল। ব্যাস, আকাশ বুঝে গেল কার্তিক এখন কোথায়। আকাশ চোখ মেলে জাকিরের দিকে তাকায়। আকাশ নিজে ওর গাড়ি চালাচ্ছে, কারণ কিছু সময় আগে আকাশের কাছে একটা নাম্বার থেকে ভিডিও আসে যেখানে দেখা যায় পরীকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। কপাল থেকে একটি রক্ত বের হচ্ছে। তখনই ওই নাম্বার থেকে আকাশের ফোনে কল আসে আর ওকে একটা ঠিকানা দিয়ে একা একা সেখানে আসতে বলে, না হলে ওরা পরীকে মেরে ফেলবে। ওদের কথা মতো আকাশ একাই সেই জায়গাতে এসে পৌঁছালো। পুরোনো একটা মিলের মতো, মানুষজনের আনাগোনা তেমন নেই বললেই চলে। আকাশ ভেতরে যেতেই দেখে অন্ধকার পুরোটা জায়গা, আর হঠাৎই আলো জ্বলে ওঠে। আকাশ দেখে ওর সামনে চেয়ারে বাঁধা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আকাশ ছুটে পরীর কাছে যেতে গেলে পেছন থেকে কেউ একজন এসে ওর মাথায় কিছু দিয়ে আঘাত করে। এতে আকাশ নিচে পড়ে যায়। আকাশের মাথা চেপে ধরে মাটিতে পড়ে আছে। তখনই ওর সামনে এসে দাঁড়ায় রানী আর ওর বাবা রাকেশ। রানী আকাশের মাথায় বাড়িটা মেরেছে। তুই আমার ভালোবাসার গায়ে হাত দিছিস শালা, তোকে আমি তো। এটা বলে আকাশকে আবার মারতে গেলে আকাশ লাঠিটা ধরে রানীর দিকে তাকায় আর বলে, এই ওয়েট, তুই কি ওই বুড়ো গানা কার্তিককে ভালোবাসো? রানী নাক ছিটকে বলে, না, আমি তো রনিকে ভালোবাসি। ওকে ওকে, এবার মারতে পারো। রানী আবার আকাশকে মারতে গেলে আবার আকাশ ওর লাঠিটি ধরে ফেলে আর বলে, তো রনি তো বিবাহিত, আর ওর গায়ে তো আমি হাত দিইনি। আকাশ আর রানীর এমন কথোপকথন দেখে রাকেশের রাগ মাথায় উঠে যায়। ও আকাশকে মারতে এগুলে আকাশ ওর পকেট থেকে একটা পিস্তল বের করে ওনাকে দেয় আর বলে, আপনি আমাকে মারতে চান না? নিন, এটা দিয়ে মারো। রাকেশ নিচে থেকে পিস্তলটা হাতে নিয়ে আকাশের দিকে তাক করতেই পেছনে পুলিশ সহ সকল সাংবাদিকরা চলে আসে। ওদের দেখে আকাশ হাত জোর করে বলতে থাকে, প্লিজ আমাকে মারবেন না, আমি এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। রাকেশ সাংবাদিকদের দেখে বলে, এটা আমার না, আকাশের দিকে বন্দুক তাক করে বলে। এটা ও আমাকে। পুলিশ ভাবে উনি আকাশকে গুলি করতে চাচ্ছে। এটা দেখে পুলিশেরা ওনার উপর গুলি চালিয়ে দেয়। রাকেশের রিথর দেহটা সেখানেই পড়ে গেল। রানী ওর বাবার পাশে বসে পড়ে আর পুলিশ এসে ওকে গ্রেপ্তার করে নেয়। অন্যদিকে কার্তিক একটা ছোট্ট জাহাজ নিয়ে সমুদ্রের মাধ্যমে দেশ থেকে বের হওয়ার চেষ্টা করছিল। যখনই বর্ডার পার হবে তার আগ মুহূর্তে কোস্ট গার্ড আর নৌবাহিনী ওনাকে ঘিরে ধরে। পরি আস্তে আস্তে ওর চোখ খুলছে। চোখ মিলে তাকিয়ে দেখে ওর সামনে সমুদ্র আর আকাশ ওর হাত ধরে ওর পাশে বসে আছে, ঠিক যেমনটা ও ওই দিন স্বপ্নে দেখেছিল। কথা বলার চেষ্টা করতেই মাথা কপাল ব্যথা করে উঠল। হাই, গুড মর্নিং। আমরা কোথায়? তোমার সব তাহলে আমার মাথা ব্যথা করছে কেন?
পড়ি। পরি দেখে অনুও এখানে আছে, সাথে ও এটা দেখে অবাক হয় অনুর হাত ধরে দাঁড়িয়ে আছে জাকির। পরি আকাশের দিকে তাকিয়ে বলে, আমার স্বপ্নে এরা দুজন কি করছে? পরে কথা শুনে ওরা সবাই হাহা করে হেসে ওঠে। হাসি শুনে পরীর ঘোর কাটে আর ওদেরকে সত্যি সত্যি ও সমুদ্রের পাড়ে আকাশের সাথে বসে আছে। পরি শক্ত করে আকাশের হাত ধরে আকাশের দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ টু। রনিকে আকাশ ওই দিনই ছেড়ে দেয়। ও অনেক সাহস করে আসলাম শিকদারের কাছে যায় আর পা ধরে মাপ চায়। যত সময় মাপ করেনি তত সময় ও ওনার পা ছাড়েনি। রনিকে এমন করতে দেখে মেঘার মনও বলে যায়। ও এসে রনিকে জড়িয়ে ধরে।